নমস্কার, এই মোকাম্মেল হক উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত সাংগঠনিক জেলার দেগঙ্গা বিধানসভার অন্তর্গত কদমগাছি পঞ্চায়েতের কাজিরাইট গ্রামে। মূলত কাজিরাইট গ্রামের এখানে তৃণমূল কংগ্রেসের যে চ্যাটা মিটিং, সেই চ্যাটা মিটিং আয়োজন করা হয়। এই চ্যাটা মিটিংয়ে উপস্থিত ছিলেন মূলত এই উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদুজ্জামান মহাশয়। শুধু তাই নয়, তার পাশাপাশি কদমগাছি গ্রাম পঞ্চায়েতের যিনি সভাপতি কবির মহাশয়, তিনি উপস্থিত ছিলেন। তার পাশাপাশি কদমগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন। তার পাশাপাশি কাজিরাইট গ্রামের যে বুথ সভাপতি থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে বুথের যে অ্যাক্টিভ কর্মী, একনিষ্ঠ কর্মী, প্রত্যেকের উপস্থিতিতে এই চ্যাটা মিটিং আয়োজন করা হয়। শুধু তাই নয়, এখানে লক্ষ্য করা যায় যে এখানে এই যে বুথ ভিত্তিক যে চ্যাটা মিটিং তৃণমূল কংগ্রেসের, এই যে বুথভিত্তিক চ্যাটা মিটিংয়ে এখানে গ্রামের যে খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি যে আস্থা, তৃণমূল কংগ্রেসের যে বক্তা বা নেতা যারা আছেন তাদের বক্তব্য শোনার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ সেখানে ভিড় করেন, জমায়েত করেন। এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন প্রকল্প আপামর সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তার পাশাপাশি 2026-এ এসে যুগান্তকারী সিদ্ধান্ত বা যুবসাথী প্রকল্প, বাংলার বেকার যুবক যুবতী যারা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা বেকার আছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা দেবেন, সে প্রকল্পেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তাই এই বিধানসভায় মাতিন ভাই মারা গেছে, আল্লাহ তাকে বুঝতে নিয়ে যাক। আমরা ঘুরে ঘুরে ইলেকট্রিকটা করে দিয়েছিলাম। আমরা আপনারাই আমাদেরকে পাঠিয়েছিলেন, আপনারা একদিন আমাদেরকে কষ্ট দিয়েছেন, আমরা কষ্ট হয়েছে আপনাদেরকে। আমরা 5 বছর কাজ করে গেছি। যে স্কুল আছে একদিন স্কুলের একদিন এসে বলছে স্কুলের পাঁচিল পুরো এপার ওপর দেখা যাচ্ছে। আমি তখন জেলা পরিষদে প্রশ্ন করলাম, কেন? বলছে ডায়া মানে যে রিপোর্ট পাঠায় আগের যে মাস্টার হয় সে একই রিপোর্ট যাচ্ছে। আমি ইনকোয়ারি করালাম, 10 লক্ষ টাকা দিয়েছি স্কুলের বিল্ডিংটা রাখতে। অস্বীকার করতে পারবেন? আজকে যে প্রার্থী হয়েছে সে আঙুল ফল টক, বিরাট বড় মতব্বর। নিজে জেলা পরিষদ সদস্য, অধ্যক্ষ, কর্মদক্ষ আছে ছিলেন। তার এক ভাইয়ের বউ সবাই শেখপুর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান আছে। তার এক ভাই দেওয়াঙ্গা ব্লকের যুব সভাপতি আছে। তার আর এক ভাই সবাই শেখপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে। তার আর এক ভাইয়ের বউ এই রিসেন্টলি পিএসসিতে চাকরি দিয়েছে। আর কত লাগবে? আমি 2008 সালে বারাসাত পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিলাম। 2013 থেকে 2018 উত্তর চব্বিশ জেলা পরিষদের ভূমির কর্মদক্ষ ছিলাম। 2018-2023 বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 2023 থেকে আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি জেলা পরিষদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান, জেলা পরিষদের অধ্যক্ষ আছি। আচ্ছা, আমার আর কি লাগবে বলুন? আর কি প্রয়োজন আছে? আমাকে তো স্বীকৃতি দিয়েছে দল, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছে। আমার যা কোয়ালিটি আছে তার চেয়ে বেশি দিয়ে দিয়েছে আমাকে। বাবু সব লাগবে। বাবু কি করলেন? বাবুজনকে জয়েন করলেন। ফুরফুরা শরীফ, যেমন ফুরফুরা শরীফকে আমরা ফুরফুরা শরীফের সিলসিলায় বিশ্বাস করি। আমার দাদা, আমার বাবা সব ফুরফুরা। আমার ফুরফুরা শরীফের যিনি পীরজাদা আছেন তাদের বিরুদ্ধে কোথাও আমি একটা কোনো বাজে কথা বলিনি। কারণ ফুরফুরা শরীফকে আমরা সম্মান করি, বিশ্বাস করি, সবাইকে করি। পীরজাদা তো না বলাই ভালো, নাকি? বলতে বলছে ওয়াকাফ, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওয়াকাফ নিয়ে দিল্লিতে আন্দোলন করো। আমি এত ঘুমাতে পারিনি, আমার কষ্ট হয়েছে। আরে শুধু 4 মাস আগে বলেছে, তুমি তো 4 মাসের মধ্যে জেলা পরিষদের তেল ব্যবহার করেছো, গাড়ি ব্যবহার করেছো। তুমি জেলা পরিষদ থেকে অনারায়ণ নিয়েছো, জেলা পরিষদের সুযোগ সুবিধা নিয়েছো। তুমি যদি বাপের বেটা হতে সেদিনকে কেন পদত্যাগ করোনি? সেদিনকে কেন বলোনি যে আমি এই দল থেকে পদত্যাগ করলাম? তুমি আজকে কেন বলছো? আমি এখন কদমগাছি শেষ করেছি ওই মতব্বর।
কদমগাছিতে আমাদের মতো কোনো দলাদলি ছিল না। ও সবাইকে আসতো এখানে এসে দু একজনকে নিয়ে বিরাট মাতব্বারি করতো। কারণ হচ্ছে 2016 সালে ওর প্রতি বছর ভোট আসলে ওর মানে কি ওলাউটু চাগায়, ওলাউটু হয়। 11 ভোট বিধানসভায় নুরুজ্জামান প্রার্থী, বাবুর ঘোষণা হলো, আন্দোলন করলেন, ডাক্তার নুরুজ্জামান জিতলেন। 2016 রহিমা মন্ডল প্রার্থী, বাবু রাস্তা অবরোধ করলেন, বিপ্লব করলেন, টায়ার জ্বালালেন। বাবু হাসানুজ্জামান চৌধুরী ফ্রন্ট রোডে ক্যান্ডিডেট হয়েছিল, তার কাছে বিক্রি হয়ে গেলেন। ভোটার দিন ওর বুঝে যে তারা করে করে যারা ভোট করাচ্ছিল, আবার রহিমা মন্ডল জিতলেন। 2021 আবার রহিমা মন্ডল ক্যান্ডিডেট, বাবু আবার আন্দোলন করলেন। ইয়ে কি হচ্ছে বিষয়টা তো দেখে নিতে হবে। বাবু আবার রহিমা মন্ডল জিতলেন। 2026 বাবুর আশা, বাবু ভোটে দাঁড়াবে, এমএলএ হবে, পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে তিনি বিধায়ক হবে। বাবু সহ্য করতে পারলেন না, তিনি কাঁদলেন, বলছেন আমি আর এই দল করবো না, আমাকে এবারে কিছু করে জিতলেন, আইএসএফ এ দাঁড়ালেন। প্রশ্ন করে এখানে আইএসএফ এর যারা বন্ধুরা আছেন, খুব সম্মানের সঙ্গে বলছি, আমি কারোর কাছে, কারোর বিরুদ্ধে, কারোর কি আমি বলতে আসিনি। আমি শুধু কাজিয়াডি গ্রামের মানুষের কাছে কিছু কথা বলার জন্য আসতে এসেছি। আমি যে বাড়ি থাকে সোহাই বাজারে, সেই বাজারে যে প্রিয় সম্পত্তি, প্রিয়ত্ব সম্পত্তি, দুর্ভোগ্য পোলের এক ভদ্রলোক দান ওয়াকাবে দান করেছিলেন সেই সম্পত্তি। এই সাহাজি গোষ্ঠীরা ছিল সেবায়েত, আরএসএ করে। সেই সেবায়েত কেটে 2022 সালে তখন ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের বাবার নাম মমিনুল হক সাহাজির নামে সেই সম্পত্তি রেকর্ড করেছিলেন। অন ক্যামেরার সঙ্গে আমি হাসানুজ্জামান বলে গেলাম, চ্যালেঞ্জ করি তোমার কাছে, তুই কত বড় মাতব্বর, তোমার কত বড় ক্ষমতা আছে। আমি তোমার পাড়ায় গিয়ে সেদিকে বলে এসেছি, হাতে আমার কাগজ ছিল, ও মাতব্বর তুমি ওয়াকাবের সম্পত্তি জোর করে সেই ঘরে রাত্রি বাস করছো, তোমার লজ্জা লাগে না? তুমি মমতা এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে কদমগাছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামের সাধারণ মানুষদেরকে এটুকু বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য মানবিক মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের মতো যেন ফিরে আসে, সেই জন্য তাদের ভোট দেওয়ার আহ্বান করা হয়। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান মহাশয়, তিনি সভা শেষে প্রথমে এই যে বুথভিত্তিক চ্যাটা মিটিং থেকে তিনি কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। তার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সভা শেষে কি বলেছেন সেটাও আপনাদেরকে বিস্তারিত শোনাবো। আসুন। আচ্ছা দাদা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিগত 15 বছরে প্রায় 90টির কাছাকাছি প্রকল্প বাংলার আপামর সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা এটাও দেখেছি 2026-এ তার যুগান্তকারী একটি সিদ্ধান্ত বাংলার যুবসাথী প্রকল্প, যেটা বেকার যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে 1,500 করে ভাতা পাবে। আপনি এ নিয়ে কি বলবেন? দেখুন, বাংলার আগামী 100 বছরে বাংলার বুকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের বুকে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে ইতিহাস রচনা করে যাবে। তিনি যে প্রকল্পগুলো করেছেন সবাই তার ড্যামি করেছেন, যেমন বিজেপি বেটি বাচ্চা বেটি পড়া ফ্লপ, সবাই তাকে ড্যামি করে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে ড্যামি করে চালানোর চেষ্টা করছে। ওতে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা দাদা, আরেকটা লাস্ট কোশ্চেন করি। এই দেগঙ্গা বিধানসভার আরেকজন ব্যক্তি আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে, তিনি যেহেতু পদলোভী, তার প্রমাণ আমরা আমাদের নিউজ চ্যানেল দেখিয়েছে, যেহেতু তিনি টিকিট পাননি বলে তিনি আইএসএফ এ যোগদান করেছেন। দেখুন, আমি একটা কথা বলি, ওর মতিভ্রম হয়েছে, বয়স হয়ে গেছে তো, ঠিক ব্রেন কাজ করছে না। 2006 সালে ও ক্যান্ডিডেট হয়েছিল গফফর ভাইয়ের হাত দিয়ে, 6 গফফর ভাইয়ের হাত ধরে উনি তৃণমূলে ঢুকলেন 2003-এ। উনি 98 থেকে 2003 প্রধান ছিলেন, তৃণমূলে ঢুকলেন, ঢোকার পরে ক্যান্ডিডেট হলেন তৃণমূল কংগ্রেসের। গফফর ভাই আমার কাছে এসে পরিচয় করে দিয়েছিল। সে সময় এখানকার মাহফুজুর রহমান সাহেব তখন উনিও দাবি যাচ্ছিলেন, সেইটা মেটানোর জন্য রাত্রে 3টের সময় নিজের টাকায় গাড়ি ভাড়া করে ওকে নিয়ে এসে মাহফুজুর রহমান সাহেবের বাড়ি থেকে বসে মিটিং করে দিয়েছিলাম।
ভোট করেছিলাম, পয়সা করে কিছু দেয়নি, দল ছাড়া কিছু বুঝি না, সেই ব্যক্তি 98-এ ভোটে দাঁড়ালেন, হেরে গেলেন। 13-তে ভোটে দাঁড়ালেন, জেলা পরিষদে হেরে গেলেন। 21-এর নির্বাচনে, এই 11 নির্বাচনে ডাক্তার এম যখন দেগঙ্গায় উনি আন্দোলন করলেন, কেসি ভবনে, বিধানসভা কেসি ভবনে টিভি ভাসিয়ে দিলেন। 13-তে ভোটে দাঁড়ালেন, জেলা পরিষদে হেরে গেলেন। আপনার 16-তে রহিমা মণ্ডল প্রার্থী হলো, উনি আন্দোলন করে রাস্তা অবরোধ করলেন, রহিমা মণ্ডল বাড়ি গেলেন, উনি চেয়ার কেড়ে নিলেন, উনি সেই সময় ভোট করাননি। তৎকালীন যে দল সর্বক ছিল তার সঙ্গে গাঠবন্ধন বেঁধেছিল উনি। 2018-তে দল ভোটে দাঁড় করালেন, পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন। 2021-এ আবার রহিমা মণ্ডল ক্যান্ডিডেট, উনি আবার আন্দোলন করলেন। এটা ওনার নেশা, এটা ওনার ব্যবসা। ওনার যদি ক্ষমতা লাগে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারাবে, চ্যালেঞ্জ করে বললাম। আর যে কদমগাছি অঞ্চল, আমাদের এখানে কোনো একটি ছিল, আমরা ঠিক করে নিয়েছি। শুনুন, দেগঙ্গা বিধানসভার 1 নম্বর বুথ হচ্ছে দোগাছিয়া, 1 থেকে 26 হচ্ছে কোটরা, আর 27 থেকে সেটি হচ্ছে আপনার কদমগাছি। 15 টেবিল হয়, তাহলে কত টেবিল হবে? 4টে টেবিল হবে। 4টে টেবিল 4 রাউন্ডে উনি তারপরে সহায় যাবে, 68 থেকে 79 সহায়, 4 রাউন্ডে যা উনি যে ঝাড় খাবেন সেটা উনি আর কোথাও মেকআপ করতে পারবেন না। কারণ আমরা পরীক্ষিত, আমরা 11-ই দেগঙ্গা জালি রয়েছে, তার 50% কোটটা কদমগাছি দিয়েছি। আমরা 16 জালি রয়েছে, তার 50% কোটটা কদমগাছি দিয়েছি। আমরা 21-এ জালি রয়েছে, তার 50% কোটটা কদমগাছি দিয়েছি। 26-এর লিড হবে, আর 70% আমরা দেবো। আর ওদিকে বিদেশ, 9টা অঞ্চলে যা করবে, বিদেশের ব্যাকলাইট খুঁজে পাবেন না উনি। উনি যতই না কাঁদছেন কেন, আর বিদেশের নামে উল্টো পাল্টা বলে লাভ নেই। সবাই থেকে বলে আসলাম, উনি যে বাড়িতে বাস করেন ওয়াকাফের সম্পত্তি। আমি আরশাদুজ্জামান, অধ্যক্ষ উত্তর 24 জেলা পরিষদ, চ্যালেঞ্জ করে বললাম আপনাদের চ্যানেলের মাধ্যমে উনি পারবেন এটাকে খণ্ডন করতে। যে ওয়াকাফের সম্পত্তি দখল করে খায়, যে ওয়াকাফের সম্পত্তি সেবায়েত হিসাবে ওয়াকাফের সম্পত্তি, তিরত্ব সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেয়, তাকে দেগঙ্গার মানুষ ভোট দেবে না। সে হচ্ছে মুসলমানের কলঙ্ক, মুসলিমদের কলঙ্ক, তার মুখে ওয়াকাফ নিয়ে মানায় না। অতএব আগামী নির্বাচনে ও যে হারবে, ও পরে বুঝতে পারবে ওর কি হাল দেগঙ্গার মানুষ করবে, কদমগাছির মানুষ করবে, কোট্টার মানুষ করবে। বলুন আর কিছু বলবে? ধন্যবাদ।